বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগের যখন এমন বেকায়দা দশা এবং রুমিন ফারহানার যখন কোনো দল নাই, আর রুমিন ফারহানা যখন এমন শক্তিশালী নেত্রী যিনি এককভাবে পুরো একটা রক্ষণশীল এলাকার নারী পুরুষ শ্রমজীবী মানুষকে একত্র করে জিতে আসতে পারেন বাংলাদেশের এমপি ইলেকশন, এবং যিনি কিনা বিএনপি তাকে ঘাটাঘাটি করবে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করিয়ে ফেলতে পারেন, এমন একজন শক্তিমান নেত্রীর উচিত বা নেত্রীকে এখন আওয়ামী লীগে অংশগ্রহণে আওয়ামী লীগের নেতা হয়ে উঠতে আহ্বান জানানো যেতে পারে। আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছে, এটা আপনি স্বয়ং নিজেও জানেন। সুতরাং এই ভোটারগুলোকে বঞ্চিত করে আপনি বিএনপির মতো দলে যোগদান করে পুনরায় নিজের রেপুটেশনটা নষ্ট করেন না। আর যেখান থেকে আপনাকে ছুড়ে ফেলা হয়েছে সেখানে আপনি ঢুকবেন, সেখান থেকে যে আপনাকে আবারও ছুড়ে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নাই। আওয়ামী লীগ এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের আমলের সিদ্ধান্তগুলো কার্যকর না করে, আইনি বৈধতা না দেয়, তাহলে সবকিছু সেগুলো বাতিল হয়ে যাবে। তার মানে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও বাতিল হয়ে যাবে। তখন আওয়ামী লীগ অটোমেটিকলি রাজনীতিতে ফিরবে, তাদের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না। নির্বাচন কমিশনের ওই নিবন্ধন স্থগিতের ব্যাপারটাও আর থাকবে না। যে কোনোভাবেও আওয়ামী লীগকে আবার রাজনৈতিক মঞ্চে সুযোগ করে দেওয়ার কথা ভারত চাইছে, তাতে মনে হয় ভারতের অ্যানালিসিস হচ্ছে তাতে বাংলাদেশের রাজনীতিতে স্থিরতা দেখা যাবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। রুমিন ফারহানার জয়ের পেছনে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরও ভূমিকা ছিল। তারা অনেকেই মামলা হামলা অত্যাচারে বিপর্যস্ত, তারা ভোট দিতে না পারলেও তাদের পরিবার পরিজনকে রুমিন ফারহানার পাশে দাঁড়াতে ভোট দিতে বলেছেন। এই যে পুরো এই সবগুলো পক্ষ যারা বাংলাদেশের রাজনীতিতে নারীকে দেখতে চায়, যারা বাংলাদেশের রাজনীতিতে আসলে মানে দলের সর্বোচ্চ পর্যায়ে কোনোদিন নারী যেতে পারবে না, নারী সবসময় সংরক্ষিত নারী আসনে নির্বাচন করবে, এরকম মেনে নেওয়া নারী চায় না, যারা বাংলাদেশের রাজনীতিতে প্রকৃতপক্ষেই উচ্চকণ্ঠ নিজের মতামত প্রকাশকারী শাড়ি পরা টিপ পরা নারীকে দেখতে চান, তাদের একেবারে প্রিয় মুখ, তাদের যে রাজনৈতিক মানে আদর্শ লক্ষ্য উদ্দেশ্য তার প্রতীক হয়ে উঠেছেন রুমিন ফারহানা। সে কারণেই এই যে রুমিন ফারহানাকে বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়েছে শহীদ মিনারে ফুল দিতে যেতে, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে মানুষ সোচ্চার হয়ে উঠেছেন। রুমিন ফারহানা সাংবাদিকদের কাছে বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে, এবং তার মানে তিনি কিন্তু জামায়াতে ইসলামী যা বলছে, জাতীয় নাগরিক পার্টি যা বলছে তাই বলছে। জাতীয় নাগরিক পার্টিও বলছে নির্বাচনের দিন থেকে যে তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, জামায়াতে ইসলামী বলছে তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, লুটপাট হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে। কিন্তু সংবাদ মাধ্যম, মূলধারার সংবাদ মাধ্যম যেমন সেগুলো সত্য কি মিথ্যা সেসব বিবেচনায় সময় দিচ্ছে কিংবা সেসব অভিযোগকে তেমন গুরুত্ব দিচ্ছে না। মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী হালে পানি পাচ্ছে না তাদের নির্বাচন পরবর্তী সহিংসতা বিভিন্ন অভিযোগে। রুমিন ফারহানা কিন্তু সেই একই অভিযোগ তুলছেন, কিন্তু রুমিন ফারহানার এই যে বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে সারা দেশে, এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। রুমিন ফারহানা এমনকি নির্বাচনে বিজয়ী হওয়ার দিনেও তিনি যখন প্রথম আলোতে সাক্ষাৎকার দিচ্ছেন তখন তিনি বলেছেন যে একদিকে যেমন বিএনপি থেকে তিনি জিতছেন এটা টের পাওয়ার পরেই তার সঙ্গে যোগাযোগ করা শুরু হয়েছিল যে তিনি দলে যদি আবারও ফিরতে চান, যোগাযোগ করতে চান, তাহলে হয়তো এমনকি মন্ত্রীপদও পেতে পারেন। রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি একদিকে যেমন বলেছেন যে তিনি মন্ত্রীপদ পেলেও বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ বিএনপি যেরকম একটা চাঁদাবাজ দল, অত্যাচারী দলে পরিণত হয়েছে, এইরকম একটা চাঁদাবাজ অত্যাচারী দলে তিনি ফিরতে চান না। মানে বিএনপির ব্যাপারে এতটাই তিনি সোচ্চার হয়ে উঠেছেন, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পর বিএনপি থেকেই কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাশা করছিলেন। আর বিএনপির বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ কিন্তু পুরো মানে সময়কাল জুড়ে 2024-এর আগস্টের পর থেকেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তুলছে। কিন্তু যেহেতু ওই পক্ষে
তথ্যের রাজনীতিকে একটা বিরাট অংশের মানুষ অনুমোদন করে না, কাজেই তারা তখন বিএনপির এই সমালোচনায় তাদের সঙ্গে গলা মেলাতে পারে না। কিন্তু সংবাদ মাধ্যমে রুমিন ফারহানা তখন হয়ে ওঠেন সারা বাংলাদেশে বিএনপি কি করছে সেটার সবচেয়ে বৈধ সমালোচনাকারী। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভের পরেই তাই এটা পরিষ্কার করেন যে তিনি বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ এরকম একটা চাঁদাবাজ সন্ত্রাসী দলের ভেতরে তিনি ফিরতে চান না। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভ করার পর সংসদে শপথ গ্রহণ করতে গিয়ে বলেছেন যে তিনি 2018 যে সংসদে গিয়েছিলেন, নির্বাচনের পর 2019-এর সংসদে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হওয়ার পরেও সংসদ সদস্য হিসেবে শপথ নেন নাই, কিন্তু রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সেই সংসদে যোগ দিয়েছিলেন এবং সোচ্চার ছিলেন একজন বিরোধী দলীয় নেত্রী হিসেবে। তিনি এবার শপথ নিয়ে বলছেন যে তিনি কোনো পার্থক্য দেখেন না 2018 নির্বাচনের পরের সংসদ আর এই সংসদে, কারণ এবারেও অন্তত 30% আওয়ামী লীগের সমর্থকেরা ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। কাজে 2018 নির্বাচন যেমন বিএনপি অংশগ্রহণ ব্যতীত গঠিত হয়েছিল, ঠিক তেমনি এবারের সংসদও তিনি মনে করছেন যে 30% আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত গঠিত হয়েছে। কাজে এদের সমর্থন ছাড়াই যে সংসদে যেতে হচ্ছে এটা মেনে নিতে হবে। এটার সাথে সাথে বাংলাদেশ ভারতের সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয় যে একজন সাবেক বিএনপি নেত্রী বলছেন এবারের নির্বাচনে 30% আওয়ামী লীগ ভোটাররা ভোট দিতেই আসেন নাই। এবং রুমিন ফারহানা 2024-এর আগস্টের পর থেকেও কিন্তু একদিকে যেমন তিনি প্রায়শই টকশোতে বসে আশঙ্কা প্রকাশ করেছেন যে সরকার এরকম খারাপভাবে চললে আওয়ামী লীগ আবার চলে আসার সুযোগ তৈরি হবে, সে কথা যেমন তিনি বলে গেছেন, তেমনি তিনি তার পিতার সঙ্গে শেখ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কথা বলেছেন। তার পিতার সঙ্গে এমনকি বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের যে হৃদ্যতার সম্পর্ক সেসব কথা বলেছেন। তিনি আওয়ামী লীগের কথা বলেছেন, বঙ্গবন্ধুর কথা বলেছেন, মানে যে সময়টায় কেউ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কথা সংবাদ মাধ্যমে বলার সাহস করছিল না, তখন অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির মুক্তিযোদ্ধা এমপি তার মতোই রুমিন ফারহানা নিজেকে সেই জায়গায় অধিষ্ঠিত করেছেন। কাজেই অন্যদিকে 2018-তে তিনি যখন সোচ্চার বা পুরো আওয়ামী লীগ আমলটা জুড়েই তিনি যখন সোচ্চার হয়ে উঠছিলেন আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে, আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে, তখন আবার আওয়ামী লীগের ভেতরেও এই কথা বহুল প্রচারিত ছিল যে বিএনপির অন্য নেতা নেত্রীর মতো রুমিন ফারহানাকে যে কোনো মামলা হামলার সমস্যায় পড়তে হয় না। তার একটা বড় কারণ যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর সহচর অলি আহাদের কন্যা হিসেবে তাকে অত্যন্ত স্নেহ করেন এবং তার সাহস, তার যে রাজনৈতিক লক্ষ্য এবং রাজনৈতিক অবস্থান, সেটাকে তিনি এক রকমের স্নেহ এবং ভালোবাসার চোখে দেখেন। কাজে এই সব কিছু মিলিয়ে এখন আবার একটা জোর এমন আলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন যেমন তোলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের যখন এমন বেকায়দা দশা এবং রুমিন ফারহানার যখন কোনো দল নাই, আর রুমিন ফারহানা যখন এমন শক্তিশালী নেত্রী যিনি এককভাবে পুরো একটা রক্ষণশীল এলাকার নারী পুরুষ শ্রমজীবী মানুষকে একত্র করে জিতে আসতে পারেন বাংলাদেশের এমপি ইলেকশন, এবং যিনি কিনা বিএনপি তাকে ঘাটাঘাটি করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করিয়ে ফেলতে পারেন, এমন একজন শক্তিমান নেত্রীর উচিত বা নেত্রীকে এখন আওয়ামী লীগে অংশগ্রহণে, আওয়ামী লীগের নেতা হয়ে উঠতে আহ্বান জানানো যেতে পারে। কিংবা অনেকে এমন কথা লিখছেন যে তিনিই কি হবেন আওয়ামী লীগের পরবর্তী মুখ, যারা ব্যাপকভাবে আওয়ামী লীগের একটা নতুন নেতৃত্ব দরকার, আওয়ামী লীগ নতুন করে গঠিত হওয়া দরকার, দেশের ভেতর আওয়ামী লীগকে কে সংগঠিত করবে, এসব নিয়ে নানা রকম আলাপ করছেন। তারা অনেকে সে আলাপ উস্কে দিতে চাইছেন। অনেকে বলছেন যে রুমিন ফারহানা একাই 100, একাই একটা দল, কিন্তু তিনি কি দল গঠন করবেন? সেই দলে কি সরাইলের আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরা তার পাশে থাকবেন? তিনি কি তাদেরকে নিয়ে দল গঠন করবেন? তাহলে সেটা আওয়ামী লীগ নয় কেন? বিএনপির ভেতরে সন্দেহ আছে যে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে বিভিন্ন সংস্থা, মানে যেসব সংস্থা সবসময় নতুন করে দল গঠন করাতে চায়, দলে নতুন নেতৃত্ব আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে নানা রকম কলকাঠি নাড়ে, সেসব সংস্থা আসলে রুমিন ফারহানার মতো একজন শক্তিমান নেত্রীকে টার্গেট করেছেন কিনা, যে তিনি শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তিনি সেই বিরোধী রাজনীতির কেন্দ্র হয়ে উঠবেন, যে রাজনীতি জামায়াত জাতীয় নাগরিক পার্টি জামায়াতপন্থী রাজনীতি থেকে একেবারে আলাদা, আবার যে রাজনীতি বিএনপির রাজনীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে এনসিপি জামাতের পক্ষ থেকে। জামাত অতটা সরব না, এনসিপি মূলত বেশি সরব। জামাত সরব না, তার একটা বড় কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে বিএনপি সরকার ক্ষমতায় নেওয়ার পরে একটা ঘোষণা এসেছে খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে। সেই ক্ষেত্রে ঢাকার 2টা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন, এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে সেই প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়া শুরু হলে আবারও সেই ভোট ব্যাংকের প্রসঙ্গ আসবে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক
বিএনপি নাকি জামাত কাদের পকেটে যাবে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেটা একটা বড় প্রশ্ন। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও নিশ্চিত হওয়া গেছে যে ঈদের পর থেকে এই 3টা সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে কাজ শুরু করবে নির্বাচন কমিশন, অর্থাৎ খুব শীঘ্রই এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। সুতরাং সেখানে জামাত আওয়ামী বিরোধী একেবারে ডিরেক্ট ন্যারেটিভ তৈরি থেকে বিরত আছে, কিন্তু এনসিপি একেবারে ডিরেক্ট বিএনপিকে অভিযোগ করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি। কিন্তু বিএনপি কি চাইছে? বিএনপি ভোটের রাজনীতির ইকুয়েশন তো রয়েছেই, আর একটা ইকুয়েশন রয়েছে, সেটা হচ্ছে যে বিএনপি চায় বহুদলীয় গণতন্ত্র, যেহেতু তারা বিশ্বাস করে বলে সেহেতু তারা চায় কোনো দল নিষিদ্ধ হয়ে না থাকুক। কারণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে নির্বাচনের আগে বলেছিলেন যে আজকে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে, কালকে যে আমার দলকে নিষিদ্ধ করা হবে না তার গ্যারেন্টি কোথায়? এটা কিন্তু বাস্তবতা। বিএনপির আরেক নেতাও অনেকদিন আগে এই কথাটা বলেছিলেন। তাহলে আওয়ামী লীগ ফিরছে কিভাবে? আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রফেসর ইউনূস সরকার নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আওয়ামী লীগকে ফিরতে হলে এই নিষেধাজ্ঞা সরকারকে তুলে নিতে হবে। 1, হয় তুলে নিতে হবে, 2, আদালতে যেতে হবে, আদালতে মামলা করতে হবে, রিট করতে হবে এবং আদালতের মাধ্যমে রায় আসতে হবে যে এই নিষেধাজ্ঞা অবৈধ, এটাকে অবৈধ ঘোষণা করা হলো, তখন আওয়ামী লীগ ফিরতে পারবে। 3, সংসদের মাধ্যমে হতে পারে। সংসদের মাধ্যমে কিভাবে হতে পারে? সংসদের মাধ্যমে যেভাবে হতে পারে সেটা হচ্ছে যে সংসদ অধিবেশন, এই সরকারের আমলে সংসদ অধিবেশন প্রথম যেদিন বসবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূস সরকারের আমলে গৃহীত সকল আইনি পদক্ষেপ, যতগুলো আইনি পদক্ষেপ তারা নিয়েছে, রাষ্ট্রপতির মাধ্যমে যতটা অধ্যাদেশ তারা জারি করেছে, সমস্ত কিছুর বৈধতা দিতে হবে এই 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে যদি সরকার এই হাজারো, প্রফেসর ইউনূস সরকার তো রেকর্ড করেছে এই তাদের সময়ে, হাজারো অধ্যাদেশ জারি করেছে, হাজারো প্রজ্ঞাপন জারি করেছে, হাজারো আইন, নতুন করে আইন তৈরি করেছে, সব কিছুর বৈধতা বিএনপি সরকারকে দিতে হবে। যদি বিএনপি সরকার বৈধতা না দেয় তাহলে কি হবে? তাহলে অটোমেটিকলি প্রফেসর ইউনূস সরকারের আমলে গৃহীত আইনি যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন আসে যে প্রফেসর ইউনূস সরকারের আমলে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অধ্যাদেশ থেকে শুরু করে প্রজ্ঞাপন, আইন চেঞ্জ, যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন সংসদে, বিএনপির আমলে নতুন সংসদের 30 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে আইন রয়েছে, 30 দিনের মধ্যে এগুলো করতে হবে। 30 দিনের মধ্যে কি এই সবগুলো পর্যালোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব? এক কথায় উত্তর হচ্ছে সম্ভব নয়। এখন তাহলে যদি বিএনপি এই প্রফেসর ইউনূস সরকারের আমলের সিদ্ধান্তগুলো কার্যকর না করে, আইনি বৈধতা না দেয়, তাহলে সব কিছু সেগুলো বাতিল হয়ে যাবে। তার মানে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও বাতিল হয়ে যাবে। তখন আওয়ামী লীগ অটোমেটিকলি রাজনীতিতে ফিরবে, তাদের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না। নির্বাচন কমিশনের ওই নিবন্ধন স্থগিতের ব্যাপারটাও আর থাকবে না, সেটা অটোমেটিকলি হবে। তাহলে বিএনপি কোন পথ বেছে নেবে? বিএনপি নাম্বার 1 যে পথ, সেটা হচ্ছে যে নির্বাহী আদেশে প্রফেসর ইউনূসের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা সম্ভবত বিএনপি তুলে নেবে না। বিএনপি এই নির্বাহী আদেশে, আবার আরেকটা নির্বাহী আদেশে এই ব্যাপারটা তুলে নেওয়ার ওই সমালোচনার পথে তারা যেতে চাইবে না। তাদের অল্টারনেটিভ আরেকটা রয়েছে, তারা আওয়ামী লীগকে ব্যাকডোরে বলতে পারে যে তোমরা আদালতে যাও, আদালতের মাধ্যমে সিদ্ধান্ত আনো। আদালতের মাধ্যমে সিদ্ধান্তটাও দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার হতে পারে, আবার আদালত যে এটা বাতিল করে সিদ্ধান্ত দেবেন সেটারও তো গ্যারান্টি নেই। সুতরাং একটা নিরাপদ জায়গা হচ্ছে সংসদে প্রফেসর ইউনূসের যে বিষয়ের বৈধতা দেবে না, সেই লিস্টের মধ্যে আওয়ামী লীগের ওপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার ব্যাপারটাও তারা রাখবে। অটোমেটিকলি এটার যদি বৈধতা সংসদ না দেয় তাহলে এটা বাতিল হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে এবং বিএনপি সরকারের ওপরেও ওই সমালোচনার চাপটা আসবে না যে প্রফেসর ইউনূস সরকারের নিষেধাজ্ঞা তারা আবার আরেকটা আদেশে সেটা বাতিল করে দিল, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলো, এই চাপটা আসবে না। অটোমেটিকলি সংসদে সেটা পাস হয়নি, সংসদের দৃষ্টি আকর্ষণ হয়নি, সেটা বাতিল হয়ে গেছে, কিছু করার নাই, ব্যাপারটা এরকম হবে। তাহলে স্পেসিফিকলি কিভাবে বললাম যে এপ্রিলের 10 থেকে 12 তারিখের মধ্যে এই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আসুন
চ্যানেল 24-এর একটা খবর দেখায়। চ্যানেল 24 নিশ্চিত করছে সেটা হচ্ছে 10 থেকে 12 মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। হয় 10 তারিখ, না হলে 12 তারিখ। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন বসছে। স্পেসিফিকলি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে 12 তারিখে নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে। তিনি সাথে এটাও যোগ করেছেন যে 12 তারিখ না হলেও তার 1-2 দিন আগেও বসতে পারে, তবে পরে না। তার মানে তিনি 12 তারিখকে স্পেসিফিক বললেও সেটা 10 অথবা 11 তারিখেও হতে পারে। সেই ক্ষেত্রে যদি মার্চের 10 তারিখে কিংবা 12 তারিখে অধিবেশন বসে, তাহলে এপ্রিলের 10 তারিখে বসলে এপ্রিলের 9 তারিখে 1 মাস পূরণ হয়ে যাবে, যেহেতু 30 দিন পূরণ হয়ে যাবে, যেহেতু মার্চ মাস হচ্ছে 31শে মাস। 30 দিন পূরণ হতে এপ্রিলের 9 তারিখ হবে যদি 10 তারিখে সংসদ বসে, আর 12 তারিখে বসলে 11 তারিখ হবে। তার মানে আপনি 9 থেকে 11 অর্থাৎ একেবারে গড়ে বলা যায় 10 অথবা 11 তারিখের মধ্যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে স্বয়ংক্রিয়ভাবে, এবং সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এপ্রিলের 11-12 তারিখের পর থেকে আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনীতি করতে পারবে, হয়তোবা সেই প্রক্রিয়ার দিকেই যাচ্ছে সমস্ত পরিস্থিতি। তার মানে এটা না যে ওই সময়ের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে রাজনীতি করতে দেয়া হবে, কিংবা আওয়ামী লীগের অভিযুক্ত মন্ত্রীদের বিনা দ্বিধায় ফিরতে দেয়া হবে, ফিরে তারা রাজনীতি করতে পারবেন, কিংবা কারাগারে যারা রয়েছেন তাদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে, তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, চূড়ান্তভাবে যাদের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, সেগুলো কিন্তু বলছি না। সেগুলো বিএনপি কি করবে সেটা বিএনপির পরবর্তীতে সিদ্ধান্ত কোন প্রক্রিয়ায় যাচ্ছে পরবর্তীতে সেগুলো বোঝা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, এবং সম্ভবত যে তৃতীয় পদ সংসদে প্রফেসর ইউনূস সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা তৈরি না করার মাধ্যমে সেই সিদ্ধান্ত অটোমেটিকলি বাতিল হয়ে যাওয়ার ফলেই আওয়ামী লীগ এপ্রিলের 10 থেকে 12 তারিখের মধ্যে রাজনীতিতে ফিরে আসছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।